কলমের খোঁচা দিয়ে চুরির পরিমাণ আমার দেশে কম না বেশি? বলেন কম না বেশি? কেন? এগুলোর কারণ আছে। এগুলোর কারণ হলো যেমন রাজা, একটা কথা আছে না, যেমন রাজা তেমন প্রজা। একদম আগাটা যে মাথাটাই যে সমস্যা। মাথা যদি ঠিক থাকে তখন বডিটা ঠিক থাকে। মাথায় যদি ক্যান্সার ধরে আপনার তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা গেল শিক্ষা আছে আমার দেশে, কিন্তু সেই শিক্ষা দিয়া জাতির নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাহলে শিক্ষার যে কারিকুলাম, যে পদ্ধতি, যে সিস্টেম, তার মধ্যে পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কোথাও কোনোদিন বলিনি যে মেডিকেল পড়া যাবে না, ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, কমার্স পড়া যাবে না, সায়েন্স নিয়ে পড়া যাবে না। অবশ্যই আপনি পড়বেন না, কেন? পড়েন। কিন্তু আমাদের দাবি হলো আমরা মুসলমান, প্রত্যেক ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সব সাবজেক্ট থাকার পাশাপাশি কোরআন শেখাকে, কোরআন জানাকে সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হোক। আজকে যদি এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হতো তাহলে এই জাতির অধিকাংশই কোরআন জানতো, ইসলাম জানতো, দিন বুঝতো। আপনি অবাক হয়ে যাবেন, আমার দেশে মাত্র 5% নামাজ পড়ে, আর বাকি 95% নামাজই পড়ে না। তাহলে এই চিত্র কেন হলো? এই 54 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, যে বা যারাই ক্ষমতার মসনদে ছিলেন, কেউ কিন্তু ক্ষমতায় এসে মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরও তারা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে নেয়। যদি আজকে যদি আমার দেশে যদি নামাজের আইন পাশ থাকতো, নামাজি সরকার যদি নামাজ কায়েম করত, পার্সেন্টেজ যা আছে তার শুধু উল্টা হতো। নামাজি হতো 95% আর বেনামাজি থাকতো হলো 5%। অতএব আমরা সব দেখা শেষ করেছি, আর দেখতে চাই না নতুন করে। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শুনুন, আমার দেশের কিছু মুসলমান তারা সস্তায় জান্নাত পেতে চায়। তারা ভাবে ইসলাম মানা মানে হচ্ছে নামাজ, রোজা, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা করা। এর মধ্যে আমি দিনদারিতে খুঁজব। ক্যান্টনমেন্ট সচিবালয়, প্রশাসন, আদালত, আইন, বিচার, ফিনান্স, ব্যাংক, এগুলো চলবে হলো দুনিয়াদারির নিয়মে, আমরা চালাবো। কিন্তু আমার নবীর রাষ্ট্র ব্যবস্থা ছিল দিনদারি আর দুনিয়াদারি পৃথক, এরকম কোনো ব্যবস্থা তার ছিল না। সবই ছিল দিন। সব দিনকে সামনে রেখে তিনি সবকিছু পরিচালনা করেছেন। যারা বলবে যে আধুনিক বিশ্বে ইসলাম অচল, কোরআন অচল, তাকে নতুন করে ঈমান আবার আনতে হবে। আসতে কোন কেন, নতুন করে কি করতে হবে? ঈমান আনতে হবে। এজন্য আমরা জীবনের সকল জায়গায় আমরা ভয় পেয়ে চলবো, আইন মানবো একমাত্র কার? এটা জোরে বলুন না ভাই, কার? কার? আল্লাহ পাকের। এটা কি পাশের নদী? এটা কি নদী? ইসামতি। এটার ব্রাঞ্চ না, এটার একটা শাখা। আচ্ছা, খুব সুন্দর। মানে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, যেখানে সেখানে বলেছেন এমন জান্নাত দেওয়া হবে যার নিচ দিয়ে নদী প্রবাহিত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি প্রবাহিত বলেন তো? আর তার পাশে আমরা কি বসে আছি না? এত সুন্দর
এটা প্রাকৃতিক সৌন্দর্য খুব কম পাওয়া যায় জানেন। এই চিত্র আপনি অনেক উন্নত রাষ্ট্র আছে, এই চিত্র আপনি পাবেন না। কি সুন্দর গাছগাছালি আমার দেশ সাজানো। আমি কাতারে গিয়েছিলাম বছর দুয়েক আগে। তো কাতারে তো ধুধু মানে চরম গরম, এত গরম যে গাছ হওয়া সম্ভবই না। এর মাঝেও দেখি গাছ, কিছু তরুতাজা গাছ লাগানো। তো বললাম ভাই এর মধ্যে গাছ হয় কেমনে? হুজুর নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন, মানে পানির লাইন দিয়ে রাখছে। এরপরে আর কি হুজুর, এরপরও মরতে নেয়। এরপর ওর মাথা যেন খারাপ না হয়, মানে গাছের যে মাথা আছে উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হয়, এর ফলে এই গাছগুলো বেঁচে আছে। তাহলে বলুন, কোটি কোটি টাকা খরচ করে তারা একটা গাছ বাঁচানোর জন্য চেষ্টা চালায়। আর আমার দেশটা কত সুন্দর দেখেন, নদীর এ পাশেও গাছ, ও পাশেও গাছ, কি সুন্দর সবুজ। এমন সবুজ সুন্দর দেশ পৃথিবীর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না। একটু বলুন না সুবহানাল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। দেশ সুন্দর, দেশের সম্পদ সুন্দর, কিন্তু দেশ পরিচালনা যারা ইতিপূর্বে করেছেন তারা ছিলেন সুন্দর না অসুন্দর? বলেন 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 বলেন। আমার দেশের নেতাদের বৈশিষ্ট্য হলো মিথ্যা কথা বলা। আমি যা বলবো ডিরেক্ট বলতেছি। নেতা মানি ঠকবাজ, নেতা মানি মিথ্যা প্রতিশ্রুতির একটা বাহানা, ঠিক কিনা? আমাদের আস্থার জায়গা তারা নষ্ট করে ফেলেছে, সব ধ্বংস করে ফেলেছে তারা। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছিলেন? উনি ইন্তেকাল করেছেন 1981 সালে। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে পিছনে ছিল। আজ বাংলাদেশের মানুষ, শ্রমিকরা, মালয়েশিয়ার এই বিশাল স্ট্রাকচারকে বাংলাদেশের শ্রমিকরা এটাকে সফল করেছে, এটাকে বাস্তবায়ন করেছে। অথচ আমার দেশে যদি এই চুরি, চৌর্যবৃত্তি আর ঠকবাজি যদি না থাকতো, অসৎ নেতৃত্ব যদি না থাকতো, বাংলাদেশ থেকে মালয়েশিয়া নয়, মালয়েশিয়া থেকে বাংলাদেশে মানুষ কাজের জন্য আসতো। আমার দেশে কি নাই? সবই ছিল, সবই আছে, এখনো আছে। আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য শর্ত হলো আগে চরিত্র সুন্দর করা। কি সুন্দর করা বলেন? কি সুন্দর করা? এই জন্য কি লাগবে? আসতে বলবেন না, কি লাগবে? আমি আজকে আপনাদেরকে 3টা আমল শিখায় দেব, এরপরে আমি আলোচনা শেষ করব। হয়তো আজান হবে, আমরা নামাজও পড়ব, কিন্তু নামাজটা হবে হচ্ছে নির্দিষ্ট সময়ের চাইতে মিনিমাম 20 মিনিট পর। এতে কি কারো কোনো কি কমপ্লেইন আছে? কেউ কিছু বলবেন? আমার দেশে আবার ফতুয়া সন্ত্রাস কিছু আছে, ফতুয়া সন্ত্রাস। এমনি ফতুয়া মারে, আছে না? আছে না নাই? বলেন তো আছে না নাই? এমনি ফতুয়া মারে। হঠাৎ করে একদিন দেখলাম সামনে আসলে এক বেচারি ফতুয়া দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? দেখেন তাহলে তার ফতুয়াটার ওজন কত দেখেন। ও কিয়ামত পর্যন্ত বলে দিছে, যা মুখে আসে তাই বলে, শুধু বলতে থাকে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওর কিতাবের নামই হলো কিতাবুল হারাম। আমরা একটু পরে আমরা নামাজ পড়ব। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো? জুমার দিন খতিব যখন খুতবা দিবেন, খতিব সাহেব যখন খুতবা দিবেন, ঘড়ি দেখবে কে, খতিব না মুসল্লি? এখন দেখে কারা? সভাপতি দেখার কয় হুজুর সময়ের দাম নাই, এরকম। এখানে বসেছি আমরা, এখানে নামাজও হবে, সবই হবে, কিন্তু এখানে ঘড়িটা দেখার দায়িত্ব দিবেন কারে? কর ঠিক আছে তো? আচ্ছা, তাহলে